আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন, জানালেন সিএসসি। নির্বাচনের উপর মানুষের আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ। বিতর্কিত কর্মকর্তাদের ভোটের দায়িত্ব না রাখার আশ্বাস। মানুষ সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে চায়। বিএনপিকে দেশবাসীর সেই আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। ড্যাক সম্মেলনে তারেক রহমান। নেতৃত্ব নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া মানার পরামর্শ। আবারও ভাঙল জাতীয় পার্টি। জিএম কাদেরকে বাদ দিয়ে নতুন কমিটি গঠন। চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব রুহুল আমিন হাওলাদার নির্বাচনী চেয়ারম্যান চূন্য। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বিষয়ে কর্তৃপক্ষের অবস্থান স্পষ্ট করার দাবি ছাত্র সংগঠনগুলোর। পরিকল্পিতভাবে মব তৈরির অভিযোগ ছাত্র দলের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আসন্ন নির্বাচন নিয়ে রংপুর বিভাগের ৮ জেলার পুলিশ সুপার, জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এই কথা জানান তিনি। সিএসি বলেন, নির্বাচনের উপর এখন জনগণের আস্থা ফেরানো কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একই সাথে বিতর্কিত কর্মকর্তাদের ভবিষ্যতের ভোটে দায়িত্ব না দেওয়ার চেষ্টা করছে নির্বাচন কমিশন বলেও জানান তিনি। রংপুর থেকে মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। রংপুরে ৮ জেলার নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন সিএসি। এ সময় তিনি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ সময় আসন্ন নির্বাচনে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। বিশৃঙ্খলা করার সুযোগ দিতে থাকবো না, বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, নাম্বার ওয়ান। আর এমনি ইচ্ছা করলো কেউ একদম ইলেকশন কনস্টিটিউয়েন্সি ক্যান্সেল করে দেন এমন তো না, প্রপার তদন্ত হবে তো। এর আগে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের উপর মানুষের আস্থা ফেরানোই নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানুষের আস্থাটা নষ্ট হয়ে গেছে টোটালি। এই মানুষকে দোষ দিয়ে লাভ নেই। মানুষ তো দেখেছে যে এখানে প্রপারলি কাজ করে নাই কেউ। সুতরাং এই যে একটা আস্থা ফিরিয়ে আনা, এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। লেভেল প্লেইং ফিল্ড তৈরির মাধ্যমে নির্বাচনকে উৎসব মুখর করতে সচেতনতা কার্যক্রম হাতে নেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রধান নির্বাচন কমিশনার। এই ধরনের সাথে জড়িত ছিল তাদেরকে যথাসম্ভব ব্যবহার না করার বিষয়টি আমরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। অতি স্বচ্ছ। ৫ আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর দেশের মানুষ মুক্ত পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সম্মেলনে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, মানুষ সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে চায়। বিএনপিকে দেশবাসীর সেই আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। তারেক রহমান বলেন, বিএনপি প্রথম ৩১ দফার ঘোষণা মাধ্যমে রাষ্ট্র সংস্কারে সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছে। আলোচনা আছে মইনুল হাসান। ৬ বছর পর মুক্ত পরিবেশে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের জাতীয় সম্মেলন। দেশের নানা প্রান্ত থেকে আসা চিকিৎসকদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় এই সম্মেলন। লন্ডন থেকে এতে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাস্থ্য খাতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সীমাহীন দুর্নীতি, অনিয়ম, লুটপাটের তথ্য তুলে ধরেন চিকিৎসক নেতারা। জুলাই অভ্যুত্থান সহ শেখ হাসিনা বিরোধী আন্দোলনে স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে আহতদের চিকিৎসা দেয়ায় ডাক্তারদের ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব। বাংলাদেশে শুধুমাত্র মানুষের ভোটের অধিকার নয়, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, তার ভাতের অধিকার, অন্যের অধিকার সবকিছু নিশ্চিত করতে হবে। পরে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান তিনি সহ পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে তার মা গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে যেভাবে চিকিৎসা দিয়ে গেছেন তার জন্য ডাক্তারদের কৃতজ্ঞতা জানান। ৫ আগস্ট ফ্যাসিবাদের পতনের পর মানুষ নতুন করে স্বপ্ন দেখছে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশবাসীর সেই প্রত্যাশা পূরণে বিএনপি নেতাকর্মীদেরই মূল দায়িত্ব নিতে হবে। আমি একজন কার্ডিয়াক পেশেন্ট, সো আমার যখন অ্যাটাক হয়
যখন ক্লিয়ার হয়ে গেল আমার স্টেন্টিংটা করার পরে, তখন যেভাবে হঠাৎ করে দমটা ফিরে পেলাম আমি, ঠিক আমার কাছে মনে হয়েছে 5 তারিখে বাংলাদেশের মানুষ হঠাৎ করে বুক ভরে শ্বাস নিতে পেরেছে। তারপরে কিন্তু মানুষ কি চায়? মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয়। বিএনপির সবচাইতে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার একটি নির্বাচনের মাধ্যমে অবশ্যই। সেই জন্য বিএনপির কাছে প্রত্যাশা করে বেটার কিছু, ভালো কিছু চেঞ্জ করার, একটি পরিবর্তন আনার। আমাদেরকে সেই শুরুটা করতে হবে। সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি একমাত্র দল যারা মানুষের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের 31 দফা সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছে। এই যে যত রিফর্ম নিয়ে কথা হচ্ছে, তার 99% রিফর্ম এই প্রস্তাবনাগুলো জাতির সামনে আজকে থেকে প্রায় 2.5 বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতির সামনে উপস্থাপন করেছিল। সংগঠনের সব ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের উপর জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। সেটি বাংলাদেশের সকল পর্যায়, স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত, এবং অবশ্যই দলের ভেতরে সকল পর্যায়ে, সকল ইউনিট পর্যায়ে পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে চেষ্টা করে গড়ে তুলতে হবে। সিনিয়র নেতারা দলের 31 দফা সংস্কার প্রস্তাবের কথা উল্লেখ করে বলেন, বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে প্রান্তিক পর্যায়ে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উপর সবচেয়ে গুরুত্ব দেয়া হবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বিগত 1 বছরে দেশের ব্যাংক খাত পুনরুদ্ধার, উচ্চ মূল্যস্ফীতি কমানো, ডলারের সহজ প্রাপ্যতা, রিজার্ভ বৃদ্ধি, অর্থ পাচার প্রতিরোধ সহ বেশ কিছু অর্জন ডক্টর ইউনূস সরকারের সাফল্য ঝুলিতে। সবশেষ মার্কিন পাল্টা শুল্ক হার 37% থেকে কমিয়ে 20% করার সফলতার প্রশংসা কুড়িয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এই সময় দৃশ্যমান কোনো অগ্রগতি নেই জ্বালানি খাতের উন্নয়ন ও কর্মসংস্থানে। অর্থনীতিবিদরা বলছেন, রাজনৈতিক অস্থিতিশীলতায় হচ্ছে না নতুন বিনিয়োগ। বিস্তারিত তরিক ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ধাক্কা বিধ্বস্ত দেশের অর্থনীতিকে খাদের কিনারা থেকে টেনে তোলা। দুর্নীতি, অর্থ পাচারের মাধ্যমে ধ্বংস করা ব্যাংক খাতকে পুনরুদ্ধারে কোমর বেঁধে নামে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। আর্থিক খাত পুনরুদ্ধার, ব্যাংকিং খাতে স্বচ্ছতা ফেরানো, অর্থ পাচার রোধ ও পাচার করা টাকা ফিরিয়ে আনতে বেশ কিছু পদক্ষেপ নেয় সরকার। গঠন করা হয় আর্থিক খাতের দুর্নীতির অনুসন্ধানে শ্বেতপত্র কমিটি সহ কয়েকটি সংস্কার কমিশন। আপনি যতক্ষণ পর্যন্ত না আপনি ওই প্রশাসনিক সংস্কার, এরই মধ্যে যার সুফল মিলতে শুরু করেছে বলে জানালেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক গোলাম মুয়াজ্জেম। তিনি জানান, গেল 1 বছরে ইতিবাচক ধারায় ফিরেছে দেশের রপ্তানি আয় ও রিজার্ভ, কমেছে মূল্যস্ফীতিও। টাকার বিনিময় হার যেভাবে পড়ে যাচ্ছিল বা রিজার্ভ যেভাবে পতন শুরু হয়েছিল, সেইখান থেকে ঘুরে দাঁড়ানো এটা একটা উল্লেখযোগ্য অর্জন। এবং সেক্ষেত্রে রেমিটেন্স প্রবাহ এবং রপ্তানির একটা উচ্চ প্রবৃদ্ধি সেই জায়গায় একটা বড় ভূমিকা রেখেছে। ব্যাংক খাতের সংস্কারের শৃঙ্খলা ফিরেছে আর্থিক খাতে, যা দীর্ঘমেয়াদে অর্থ পাচার রোধ ও পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে জানান এই অর্থনীতিবিদ। এবার আমরা দেখেছি যে পরিবর্তিত প্রেক্ষাপটে ওই দেশগুলোর আমাদের সরকারকে সহযোগিতা করেছেন। ফলে যেটি হয়েছে যে অর্থ এখনো আমাদের প্রাপ্তি হয়নি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পাচারকৃত অর্থ চিহ্নিত করা গেছে, সম্পদ চিহ্নিত করা গেছে, কিছু কিছু ক্ষেত্রে এগুলোকে ফ্রিজ করা হয়েছে, অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ভবিষ্যতে যারা অর্থ পাচার করার জন্য অনুবর্তী হবেন তাদের জন্য যে এক ধরনের সিগন্যাল সেটি দিচ্ছেন, সেটি আমার মনে হয় যে পরবর্তীতে নির্বাচিত সরকারের সময়কালে ওই সময়ের পরিস্থিতির প্রেক্ষাপটে কেউ যদি অর্থ পাচারের কথা ভাবেন, তারা হয়তো অন্তত দুবার চিন্তা করবেন। তবে গত 1 বছরে অগ্রগতি হয়নি দেশের জ্বালানি খাত ও বৈদেশিক বিনিয়োগে। নতুন করে কর্মসংস্থান সৃষ্টিতেও অনেকটা পিছিয়ে অন্তর্বর্তী সরকার। ডলার ক্রাইসিস এগুলি অনেকটা নিয়ন্ত্রণে আসছে, কিন্তু ব্যবসা বাণিজ্যের জন্য যে পলিসিগত সাপোর্ট সেটা কিন্তু আমরা পাইনি। বিনিয়োগ সহায়ক পরিবেশটি আসলে এই মুহূর্তে নেই। এমনকি রাজনৈতিক অনিশ্চয়তা এখানে আরেকটা বড় রকমের দোদুল্যমানতা তৈরি করেছে। অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলছেন, অর্থনীতির গতি স্বাভাবিক রাখতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও রাজনৈতিক স্থিতিশীলতা বেশি জরুরি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।
সুষ্ঠু পরিবেশ তৈরি করতে না পারলে নির্বাচনী দায়িত্ব থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, ভোট সুষ্ঠু না হলে আবারও ভয়াবহ সংকটের দিকে যাবে দেশ। প্রত্যেক নাগরিক যাতে নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে পারে সেজন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ধরে চলছে ভোটের প্রক্রিয়া। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। এমন প্রেক্ষাপটে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রার্থী ও ভোটারদের ভূমিকা বিষয়ে এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। নিরপেক্ষ নির্বাচন কমিশন চাচ্ছে, সেটাই জনগণের কারণেই চাচ্ছে। এই কমিশনটা হচ্ছে গাছের গোড়া যদি মজবুত না হয় আপনাদের শাখা ডালাপোলা কোনোটাই কখনো মজবুত হবে না। এতে প্রধান অতিথির বক্তব্যে আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, সুষ্ঠু ভোট আয়োজনে ইসিকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। আপনি যদি প্রার্থীকে বহিষ্কার করার ক্ষমতা না রাখেন, প্রার্থিতা বাতিল করার ক্ষমতা না রাখেন, তাহলে এবারকার নির্বাচন সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না বলে আমি মনে করি। সুতরাং আমার স্পষ্ট কথা, আমাদের নির্বাচন যদি সুষ্ঠু না হয়, আজকে যারা বলছেন নির্বাচন হলে সমস্যার সমাধান হবে, না, নির্বাচন যদি সুষ্ঠু না হয় ভয়াবহ আরেকটা সংকটের দিকে আমাদেরকে নিয়ে যাবে। অনুষ্ঠানের সভাপতি ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, পরাজিত শক্তি যাতে জাতীয় ঐক্যে ফাটল ধরিয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। বাংলাদেশের নির্বাচন যাতে ভণ্ডুল করতে না পারে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যাতে কোনোভাবেই কোনো অবক্ষয় ঘটাতে না পারে, সে কারণে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো রয়েছে তাদের মধ্যে বর্তমানে যে ফাটল ধরার একটা আমরা সংখ্যা দেখতে পাচ্ছি, তাদের মধ্যে কিন্তু একটি ঐক্যবদ্ধতার তাল আমরা দেখতে চাই। এবং নির্বাচন কমিশনও সুষ্ঠু নির্বাচন করবার জন্য তাদেরকে বদ্ধপরিকর থাকতে হবে। বাংলাদেশের নির্বাচনকে ম্যানিপুলেট করবার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদি কোনো রকম কোনো বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হয়, কোনো পক্ষপাতিত্বমূলক আচরণ করা হয়, তাহলে কিন্তু এই যে দুজন নির্বাচন কমিশনার যারা জেলে আছেন তাদের পরিণতি কিন্তু একই রকম হতে পারে। দেশের স্বার্থে ছাড় দিয়ে হলেও জুলাই সনদে সব দলকে সই করার আহ্বান জানান তারা। দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জাতীয় স্বার্থে সব পক্ষ এক হয়ে এই জুলাই সনদে স্বাক্ষর করবে, জাতীয় নির্বাচনের পথ তারা তৈরি করবে। তারা কোনোভাবেই নিজেদের মধ্যে যে এই পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না, সনাতন পদ্ধতিতে নির্বাচন হবে, এই ধরনের একটা অবস্থার পরিস্থিতি তৈরি করে যাতে নির্বাচনের ক্ষেত্রে যে সরকারকে বা নির্বাচন কমিশনকে সহযোগিতা না করে তারা অসহযোগিতার হাত বাড়িয়ে দেবে, সেটা কিন্তু আমরা প্রত্যাশা করতে চাই না। আমরা কিন্তু দেখছি যে সরকার যখন যাকে যেদিকে চাপে পড়ছে সে অন্যদিকেই সে টার্ন করছে। সরকারের ভিত্তি নৈতিক জায়গাটা আমরা কিছুটা দুর্বলতা দেখতে পাচ্ছি। সুতরাং অবশ্যই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে হবে। নির্বাচন আপনি সুষ্ঠু করতে পারছেন না, লেভেল প্লেইং ফিল্ড আপনি দিতে পারছেন না, কারণ ওনার কথার মধ্যে আমরা কিছুটা হতাশা দেখেছি যে উনি মনে করছেন যে প্রশাসন, পুলিশ, আরো যারা মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির কাজে নিয়োজিত তারা অনেকেই ওনার কথা শুনছেন না। আমরা কিন্তু ওনাকে বলেছি তাহলে আপনি কুইট করেন, আপনি অন্য একটা অথরিটির হাতে নির্বাচন দিয়ে। প্রতিযোগিতায় ঢাকা কমার্স কলেজকে হারিয়ে ঢাকা কলেজের বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। পতিত ফ্যাসিস্টরা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তারা বাংলাদেশের রাজনৈতিক দল ছিল না বলে দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সিডাপ মিলনায়তনে বাংলাদেশ প্রেক্ষাপটে আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জাতীয় নিরাপত্তা ভাবনা বিষয়ক আলোচনায় তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিকভাবে বাণিজ্য হিসেবে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা হয়েছিল বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। তিনি বলেন, ঐক্যবদ্ধ জাতি গঠনে বিভক্ত না হয়ে সবাইকে একসাথে কাজ করতে হবে। পার্বত্য অঞ্চল নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান সালাউদ্দিন আহমেদ। জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে নতুন কমিটি গঠন করল জাতীয় পার্টির একাংশ। চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব ABM রুহুল আমিন হাওলাদার। দলের আরেক চেয়ারম্যান GM কাদেরকে ব্যাপক সমালোচনা করে বঞ্চিতদের নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান শীর্ষ নেতারা। রাজধানী গুলশানের পার্টি সেন্টারে কাউন্সিলে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন, যারা জাতীয় পার্টির সমালোচনা করে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।
আর নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে সব দলকে নিয়ে বসার আহ্বান জানিয়েছেন আরেক নেতা আনিসুল ইসলাম মাহমুদ। আদিন সচিবের রিপোর্ট। এক মঞ্চে জাতীয় পার্টির শীর্ষ নেতারা হাজির, বঞ্চিতরাও। বলা হচ্ছে এটি তাদের 10ম জাতীয় কাউন্সিল, কিন্তু সেখানে নেই চেয়ারম্যান জি এম কাদের। তার মানে দাঁড়াচ্ছে নতুন করে এই বিভক্তি। ওনাদের নেতৃত্বে আমরা জাতীয় পার্টির আজকে সম্মেলন করতেছি, কাজে ভাঙার কোনো কারণ নাই, ভুল বোঝাবুঝির কোনো কারণ এখানে আছে বলে আমি মনে করি না। আজকে জি এম কাদের সাহেব আমাকে অব্যাহতি দিলেন, কেন দিলেন, কি কারণে দিলেন সেটা জানতে পারলাম না। যদিও জি এম কাদেরের অধীনেই তাদের কেউ কেউ হয়েছেন এমপি, কেউ বা পরাজিত প্রার্থী। তারা মনে করেন নিষেধ করার পরেও গেল নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টির আজ এই পরিণতি। আমি বলেছিলাম এই নির্বাচনে যায়েন না, রাজনীতি সুফল হবে না। আমাকে উনি বলেন তুমি কি রাজনীতি বেশি বোঝো? যৌথ নেতৃত্বে এই দল ইনশাআল্লাহ জনগণের প্রত্যাশা আমরা পূরণ করব। জাতীয় পার্টি অন্যায় করেছে মন্তব্য করে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন শীর্ষ নেতারা। অন্যায় 100 বার হয়েছে, আসলেই অন্যায় হয়েছে, আমরা ক্ষমা চাই। খালি এইবার না, জাতীয় পার্টির জন্মলগ্ন থেকে এই পর্যন্ত আমরা যদি দেশের জন্য, দেশবাসীর সাথে কোন রকম কোথাও থেকে অন্যায় অপরাধ করে থাকি, আমরা নিঃশর্তভাবে ক্ষমা চাই। তারপরেও যদি জনগণ মনে করে আমরা কোনো অন্যায় করেছি, নিঃশর্তভাবে আমরা ক্ষমা চাচ্ছি। নির্বাচনকে যদি আজকে নিরপেক্ষ করতে হয়, আমি মনে করি বিভক্তির রাজনীতি বাদ দিয়ে, বিভাজনের রাজনীতি বাদ দিয়ে আজকে সরকারকে সবাইকে নিয়ে একসাথে বসতে হবে। এ সময় জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন, দেশের মানুষের স্বস্তির জন্য নির্ভয় সমাজ ব্যবস্থা উপহার দিতে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে। আমরা যারা উদার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাস করি, আমাদেরকে সচেতন হতে হবে। সেখানে জাতীয় পার্টি তার ভূমিকা রাখবে। এরপর আনিসুল ইসলাম মাহমুদকে জাতীয় পার্টির এই অংশের চেয়ারম্যান, রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব এবং কাজী ফিরোজ রশিদকে সিনিয়র কো চেয়ারম্যান নির্বাচিত করা হয়। আগামী 15 দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথা। এদিকে প্রেস বিজ্ঞপ্তিতে দলের আরেকাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, জি এম কাদেরের নেতৃত্বেই জাতীয় পার্টি ইতিবাচক ভূমিকা রাখবে দেশের রাজনীতিতে। আদিন সচিব, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, কিংবা কোন প্রক্রিয়ায় থাকবে সে বিষয়ে লিখিত প্রস্তাবনার দাবি জানিয়েছে ছাত্র সংগঠনগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির সভাপতি SM ফরহাদ বলেন, হলে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেনি তার সংগঠন। কোন সংগঠনের এজেন্ডা বাস্তবায়ন মেনে নেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আর ছাত্রদল সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ছাত্রদলের বিরুদ্ধে মব তৈরি করার চেষ্টা করছে। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18 হলের কমিটি ঘোষণার পর শুক্রবার রাতে ছাত্রাবাসগুলোতে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। আবারও গণরুম, গেস্ট রুম কালচারে শিক্ষার্থীদের নির্যাতন করা হতে পারে আশঙ্কা প্রকাশ করে তাদের এই প্রতিবাদ। বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, আগের সিদ্ধান্ত অনুযায়ী হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধই থাকবে। হল পর্যায়ে কোনো ছাত্র রাজনীতি চলবে। এদিকে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিয়ে করণীয় ঠিক করতে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলন করে ছাত্রদল ও শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, বিগত সময়ে হলগুলোতে ছাত্রলীগ যে নষ্ট রাজনীতি করেছে তার দায় নেবে না ছাত্রদল। হলে ছাত্র রাজনীতি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। রাজনৈতিক অধিকার সকল শিক্ষার্থীর রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আবেগ, অনুভূতি, তাদের মনোভাবকে ধারণ করে আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করি। সেই জায়গা থেকে রাজনীতিটা কিভাবে পরিচালিত হতে পারে, শিক্ষার্থীদের কল্যাণে কিভাবে হতে পারে, সেটি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলাপ আলোচনা হতে পারে, সামাজিকভাবে চুক্তিবদ্ধ হতে পারে। কিন্তু সেটি কোনোভাবে আমার মতামতকে, আমার অধিকারকে বাধাগ্রস্ত করা বা চাপিয়ে দেওয়া, সেটি কোনোভাবে সামঞ্জস্য না। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি SM ফরহাদ বলেন, রাজনীতি করা না করা একান্তই শিক্ষার্থীদের স্বাধীনতা। হলে ছাত্র রাজনীতি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন তিনি। প্রত্যেক স্টেক হোল্ডারের সাথে বসে একটা কনসেনসাসের ভিতরে মাধ্যমে সবার ঐক্যমতের ভিত্তিতে একটা লিখিত ফরম্যাটে নিয়ে আসা, যে ফরম্যাটে যে রাজনীতি করতে চাইবে না তারও যেমন অধিকার হরণ হবে না, যে রাজনীতি করতে চাইবে তারও সাংবিধানিক অধিকার হরণ হবে না।
একই সাথে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর যে প্রত্যাশা হল এবং আবাসিক এরিয়ার যে সেফ থাকা এবং একই সাথে রাজনৈতিক সংগঠনগুলোর যে প্রত্যাশা বিশ্ববিদ্যালয় এরিয়ায় তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে পারা, সবগুলোর সামষ্টিক প্রত্যাশাগুলো মাথায় রেখে এবং সবার সম্মতিতে একটা লিখিত ফরম্যাটে লিখিত অ্যানাউন্সমেন্ট আসার আগ পর্যন্ত শুধুমাত্র মৌখিক ঘোষণার উপর আমরা কোনো ধরনের আস্থা রাখতে পারছি না। তবে বর্তমান পরিস্থিতি ডাকসু নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে দাবি করেন ছাত্রদল ও শিবির নেতারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। এবার জানিয়ে দিব এক্সপেল ডেঙ্গু পরিস্থিতি। সবশেষ 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 1 জন পুরুষ এবং 2 জন নারী। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন 98 জন। এই সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 325 জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত বিভিন্ন ভয়াবহ রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। নিজেকে এবং পরিবারের সবাইকে মশা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ঘরে ব্যবহার করুন এক্সপেল ন্যাচারাল অ্যারোসল আর ঘরের বাইরে সাথে রাখুন এক্সপেল ন্যাচারাল মসকিউটো রিপ্লেমেন্ট স্প্রে, যা সরাসরি ত্বকে। বগুড়া ঢাকা মহাসড়কে মাঝেরা এলাকার মঞ্জুর ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত ও 3 জন গুরুতর আহত হয়েছে। পুলিশ জানায়, গত রাত 12:30টার দিকে সিএনজি চালিত অটোরিকশাকে একটি কোচ ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে আকাশ নিহত হয়। আহত 4 জনকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরিফ মারা যায়। নিহত ও আহতদের বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলা বনমরিচা গ্রামে। দুর্ঘটনার সাথে সাথে বাসটি পালিয়ে যায়। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেছে রিকন্ডিশনড গাড়ি আমদানিকারকদের সংগঠন বারোভিটা। জুলাই বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী রক্তদান কর্মসূচির উদ্বোধন করে সংগঠনটির সভাপতি আব্দুল হক জানান, ব্যবসার পাশাপাশি এখন থেকে মানবিক এবং আত্মসেবামূলক কাজে যুক্ত হচ্ছে বারোভিটা। ভবিষ্যতে যানবাহন চালকদের বিনামূল্যে চক্ষু ও রক্ত পরীক্ষার ব্যবস্থা করবেন তারা। পরে আনুষ্ঠানিকভাবে দিনব্যাপী রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন ব্যবসায়ী নেতারা। রক্তদান কর্মসূচিতে কারিগরি সহায়তা দিচ্ছে ঢাকা মেডিকেল কলেজের সন্ধানী ইউনিট। খুলনার পাইকগাছার প্রাকৃতিক অতি ঝুঁকিপূর্ণ এলাকা কপিলমুনির তালতলা ও গোয়ালবাথাতে বজ্রপাত ও প্রতিবেশের ভারসাম্য রক্ষায় বিএনপির উদ্যোগে প্রায় 3000 তাল গাছের বীজ রোপণ করা হয়েছে। এই বৃক্ষরোপণের উদ্বোধন করেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসোসের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 5 বছরে 50 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই তালের বীজ রোপণ করা হয়। এতে সহযোগিতা করেছেন স্থানীয় বিএনপি নেতা শেখ জাকির হোসেন ও শহীদুল ইসলাম হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডক্টর আব্দুল মুজিদ, বণিক সমিতির আহ্বায়ক শেখ আনারুল ইসলাম, যুবদলের উপজেলা আহ্বায়ক তহিদুজ্জামান মুকুল সহ বিএনপির নেতাকর্মীরা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কুষ্টিয়ায় বিআরবি গ্রুপ অব কোম্পানিজ শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান হাসিব ড্রিম স্কুল কলেজের 2023-24 এবং 25 সালের এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে পৌরসভার বিজয় চত্বর থেকে শিক্ষার্থীদের আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরে বিভিন্ন সড়ক ঘুরে বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিআরবি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাসিব ড্রিম স্কুল কলেজের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত মেজর ডক্টর নুরুল আমিন হেলাল, বিআরবি গ্রুপের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তৈয়ব মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। পরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ইঞ্জিনিয়ারে পাস করেছেন, কি ইঞ্জিনিয়ারে পাস করছেন, শুধু নামে ইঞ্জিনিয়ার হলে হবে না। নামে তুমি মাস্টার ডিগ্রি পাস করেছ না, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। অবশ্যই দেশের অর্থ নিয়েই তোমরা কিন্তু পড়াশোনা করতে চাও, যে যেখানে যাও। অর্থাৎ দেশের উপরে মহব্বত থাকতে হবে, দেশকে নিয়ে একটু ভাবতে হবে। এক জমকালো গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হলো মোজো প্রেজেন্ট
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ফুটবল ফিয়েস্তা 2025-এর ট্রফি উন্মোচন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির 13টি ডিপার্টমেন্টের খেলোয়াড়দের নিয়ে গঠিত দলগুলো বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেবে। টুর্নামেন্টটি আগামী 10 ও 11 আগস্ট অনুষ্ঠিত হবে। গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের মডারেটর প্রফেসর ডক্টর মোবারক হোসেন খান, আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অফ ব্র্যান্ড মার্কেটিং মাইদুল ইসলাম, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার জনাব আদনান শফিক সহ আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চালু হলো রোবোটনিক ফেস্ট 2025। সকালে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রফেসর ডক্টর মামুন আহমেদ। এ সময় তিনি বলেন, কঠিন পৃথিবীতে জীবনকে সহজ করতে বিজ্ঞানকে কাজে লাগাতে হবে। বিজ্ঞানের বাস্তব ভিত্তিক ব্যবহারের উপর নির্ভর করবে আগামী দিনের জীবন। মোট 200টি টিমে প্রায় 900 প্রতিযোগী অংশ নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন এই উৎসবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে আগামী 15 আগস্ট রাশিয়ার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের সঙ্গে আলোচনার সময় এই ঘোষণা দেওয়া হয়। পরে বৈঠকের বিষয়টি নিশ্চিত করে ক্রেমলিনও। এ বৈঠকের মূল আলোচনার বিষয় হবে ইউক্রেন যুদ্ধ সমাপ্তি। তবে এই বিষয়ে ট্রাম্প বলেছেন, যে কোনো শান্তি চুক্তির জন্য হয়তো কিছু অঞ্চল বিনিময় করতে হবে। ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্ররা দীর্ঘদিন ধরে এর বিরোধিতা করে আসছেন। এই চুক্তির মাধ্যমে ক্রিমিয়া, দোনেস্ক, খেরসন, লুহানস্ক ও জাপোরিঝিয়ার মতো অঞ্চলগুলো রাশিয়াকে ছেড়ে দিতে হবে। এ সময় অঞ্চলের নিয়ন্ত্রণ বর্তমানে রাশিয়ার হাতে। 2019 সালে এই দুই নেতার মধ্যে সর্বশেষ সরাসরি বৈঠক হয়েছিল। হল এবং একাডেমিক প্রাঙ্গণে ছাত্র রাজনীতির বিষয়ে সংগঠনগুলোর একমত হয়ে একটি রূপরেখায় আসা উচিত ছিল বলে মনে করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাহলে ছাত্র রাজনীতি এবং ছাত্র সংগঠনের উপর যে বিদ্বেষমূলক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা হতো না। একদিনের সফরে রাজশাহীতে এসে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে বিপিএল সহ আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, ঢাকার বাইরেও আমরা বিপিএল সহ আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে চাই। এই পর্যায়ে আসতো না যদি ছাত্র সংগঠনগুলো নিজেরা বসে একটা সোশ্যাল কন্ট্রাক্ট বা নিজেরা একটা বোঝাপড়ায় আসতে পারতো, বান্ধব একটা সিদ্ধান্ত নিয়ে ছাত্র রাজনীতি আগামীতে কিভাবে চলবে একটা রূপরেখা প্রণয়ন করে নিজেদের মধ্যে একটা কন্ট্রাক্টের মতো করে 90 আপনারা জানেন যে পরিবেশ পরিষদের মাধ্যমে একটা বোঝাপড়া হয়েছিল, সেরকম একটা বোঝাপড়া হতে পারে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন, জানালেন সিএসসি। নির্বাচনের উপর মানুষের আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ। বিতর্কিত কর্মকর্তাদের ভোটের দায়িত্ব না রাখার আশ্বাস। মানুষ সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে চায়। বিএনপিকে দেশবাসীর সেই আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। ড্যাক সম্মেলনে তারেক রহমান। নেতৃত্ব নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া মানার পরামর্শ। আবারও ভাঙল জাতীয় পার্টি, জিএম কাদেরকে বাদ দিয়ে নতুন কমিটি গঠন। চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব রুহুল আমিন হাওলাদার নির্বাচনী চেয়ারম্যান চূন্য। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বিষয়ে কর্তৃপক্ষের অবস্থান স্পষ্ট করার দাবি ছাত্র সংগঠনগুলোর। পরিকল্পিতভাবে মব তৈরির অভিযোগ ছাত্র দলের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।